হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করে হঠাৎ নাসির উদ্দিন পাটোয়ারির আক্ষেপ, হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে। উত্তরে হাসনাত আব্দুল্লাহর কণ্ঠে রীতিমতো যেন হতাশা শোনা গেল। বললেন সবকিছুই সমঝোতা। ওদিকে আবার সার্জিস আলম বলে উঠলেন সেই পুরনো রাজনীতি, অর্থাৎ দিন যাচ্ছে, আওয়ামী লীগ বের হচ্ছে প্রকাশ্যে, বিএনপির সাথে সমঝোতা করেই এমন সাহস পাচ্ছে আওয়ামী লীগ, এমন অভিযোগে হতাশা ঝরে পড়ছে হাসনাত সার্জিসদের কণ্ঠে। আসলেই কি সমঝোতা হয়ে গেছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে? দেশের রাজনৈতিক দৃশ্যপটে এখন এই প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। নির্বাচনের পর থেকে হুট করেই যেন ভোল পাল্টাতে শুরু করেছে রাজনীতির মাঠ। যেই আওয়ামী লীগের কার্যক্রমকে গত বছর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিল, সেই দলের নেতাকর্মীরাই এখন প্রকাশ্যে আসতে শুরু করেছেন। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় দলটির তালাবদ্ধ কার্যালয়গুলো একে একে খুলতে শুরু করেছে। পঞ্চগড় থেকে শুরু করে চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, এমনকি খোদ রাজধানীর বুকেও দেখা যাচ্ছে তাদের সগর্ব তৎপরতা। নির্বাচনের পরপরই এই যে ঝটিকা মিছিল, কার্যালয় দখল এবং রাজনৈতিক অঙ্গনে নিজেদের অস্তিত্ব প্রমাণের মরিয়া চেষ্টা, এর পেছনে কি কেবলই কর্মীদের আবেগ, নাকি পর্দার আড়ালে রচিত হয়েছে রাজনীতির নতুন কোনো চিত্রনাট্য? রাজনীতির মাঠে কোনো কিছুই বিনা কারণে বা শূন্য থেকে ঘটে না। নির্বাচনের আগে থেকেই মাঠে কান পাতলে শোনা যাচ্ছিল যে ভোটের মাঠে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে বিএনপি ও জামায়াতের অনেক প্রভাবশালী নেতা স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা এবং কোণঠাসা নেতাদের সাথে গোপনে যোগাযোগ বাড়িয়েছিল। হিসাবটা ছিল খুব সোজা, ভোটের মাঠে প্রচ্ছন্ন সমর্থন দাও, নির্বাচনের পর দলীয় কার্যালয় খুলতে বা রাজনীতিতে ফিরতে খুব একটা বাধা দেওয়া হবে না। পঞ্চগড়ে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের তালা খোলার সময় স্বয়ং সদর উপজেলা বিএনপির সভাপতির উপস্থিতির যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে, তা কোনো বিচ্ছিন্ন ভুল বা কাকতালীয় ঘটনা নয়। এটি মূলত তৃণমূল পর্যায়ে গড়ে ওঠা সেই অঘোষিত রাজনৈতিক সমঝোতারই একটি দৃশ্যমান রূপ। যদিও তীব্র সমালোচনার মুখে পড়ে সেই বিএনপি নেতা দাবি করেছেন যে তিনি জানতেন না ওটা আওয়ামী লীগের অফিস, কিন্তু রাজনীতির সচেতন দর্শকরা এই না জানার পেছনের আসল সত্যটা খুব ভালো করেই জানেন। এখন রাজনীতির ময়দানে সবচেয়ে বড় এবং চমকপ্রদ প্রশ্ন হল, ১.৫ দশকের চরম বৈরী সম্পর্ক এবং গুম খুনের রাজনীতির ইতিহাস ভুলে বিএনপি কেন আওয়ামী লীগের প্রতি এতটা নমনীয় হবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে কাজ করছে অত্যন্ত সুদূরপ্রসারী এবং কৌশলী এক রাজনৈতিক হিসাব নিকাশ। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর নতুন সরকার হিসেবে বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায়। এই মুহূর্তে রাজপথে তাদের প্রধান ডানপন্থী মিত্র এবং একই সঙ্গে তীব্র প্রতিযোগী হয়ে উঠেছে জামায়াতে ইসলামী ও তাদের জোট। বিশ্লেষকরা মনে করছেন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ যদি একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়, তবে বিরোধী শিবিরের পুরো মাঠ ফাঁকা পেয়ে তা দখল করে নেবে জামায়াত জোট। তখন সরকারকে যখন তখন চাপে ফেলা বা ব্ল্যাকমেইল করার একচেটিয়া ক্ষমতা চলে যাবে তাদের হাতে। কিন্তু রাজনীতির মাঠে যদি একটি কোণঠাসা অথচ দৃশ্যমান আওয়ামী লীগ টিকে থাকে, তবে জামায়াত চাইলেও সরকারের বিরুদ্ধে খুব একটা ঝামেলা বা একক আধিপত্য বিস্তার করতে পারবে না। ক্ষমতার এই নিখুঁত ভারসাম্য বজায় রাখতে এবং জামায়াতের ক্রমবর্ধমান প্রভাবকে রুখে দিতেই বিএনপি চাইছে আওয়ামী লীগ তাদের পাশে বা মাঠে থাকুক। এই চেক অ্যান্ড ব্যালেন্সের সমীকরণেই মূলত আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এক অলিখিত সমঝোতার শক্তিশালী বাতাবরণ তৈরি হয়েছে। অন্যদিকে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে থাকা আওয়ামী লীগও বসে নেই। ২০২৪ সালের আগস্টে গণ অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীরা শুধু একটি সুযোগের অপেক্ষায় ছিলেন। দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের কথাতেই তাদের বর্তমান রণকৌশলের প্রমাণ মেলে। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, দলীয় কার্যালয়গুলো যেহেতু রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করেনি, তাই সেখানে যেতে কর্মীদের কোনো বাধা নেই। শুধু তাই নয়, দলীয় সূত্রগুলো নিশ্চিত করছে যে ভারতে অবস্থানরত দলীয় প্রধান শেখ হাসিনা বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে নিয়মিত তৃণমূল নেতাদের সাথে যোগাযোগ রাখছেন। তারই সরাসরি নির্দেশে সারা দেশে যার যেখানে সম্ভব সেখানে দলীয় কার্যালয়ে যাওয়ার এবং নিজেদের উপস্থিতি জানান দেওয়ার এই মরিয়া চেষ্টা চলছে। নির্বাচনের আগে সামাজিক মাধ্যমে তাদের নো ভোট প্রচারণার পর এখন তারা বুঝতে পেরেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সেই কঠোরতা এখন আর নেই। নির্বাচিত নতুন সরকার রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে তাদের উপর আগের মতো খড়গহস্ত হবে না।
এই বিশ্বাস থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আকম জামাল উদ্দিনের মতো নেতারা ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার সাহস দেখাচ্ছেন এবং কর্মীরা বঙ্গবন্ধু এভিনিউয়ের দিকে পা বাড়াচ্ছেন। তবে এই সমঝোতা বা কার্যালয় খোলার প্রক্রিয়া যে একেবারে মসৃণ আর বাধাহীন তা কিন্তু নয়। ওপরতলার বা প্রভাবশালী নেতাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি হলেও মাঠের বাস্তবতা অনেক জায়গাতেই বেশ উত্তপ্ত। অনেক এলাকাতেই বিএনপির যে অংশটি এই সমঝোতার বাইরে বা সুবিধা বঞ্চিত রয়ে গেছে তারা আওয়ামী লীগের এই প্রত্যাবর্তনে তীব্র বাধা দিচ্ছে। গত বৃহস্পতিবার ময়মনসিংহের তারাকান্দায় দলটির কার্যালয় খোলার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা যেভাবে বিক্ষোভ করে কার্যালয়ের ভেতরে গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে দিয়েছে তা প্রমাণ করে যে সাধারণ ছাত্র জনতা এবং মাঠ পর্যায়ের অনেক কর্মী এখনও এই সমঝোতা মেনে নিতে প্রস্তুত নয়। বঙ্গবন্ধু এভিনিউতে বা ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ের সামনে যখন আওয়ামী লীগের কর্মীরা জাতীয় পতাকা হাতে স্লোগান দিচ্ছেন তখন একদল মানুষ এর তীব্র প্রতিবাদও জানাচ্ছেন। অর্থাৎ দলটির ফিরে আসার এই চেষ্টার পথে পদে পদে বাধা রয়েছে ঠিকই, তবে সেই বাধা পেরোনোর জন্য প্রশাসনের নীরবতা এবং উপর মহলের যে প্রচ্ছন্ন সম্মতি তারা পাচ্ছে সেটাই তাদের মূল সাহসের জায়গা। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান এবং রাজনৈতিক বিশ্লেষক জুবাইদা নাসরিনের মতো বিজ্ঞজনেরা মনে করছেন একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক স্থিতিশীলতাই তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। দেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দলকে দীর্ঘকাল নিষিদ্ধ করে রাখা কিংবা তাদের লাখ লাখ কর্মীকে মাঠের বাইরে রেখে টেকসই স্থিতিশীলতা আনা সম্ভব নয়। গত সরকার তাদের নিষিদ্ধ করে নির্বাচনে অংশ নিতে দেয়নি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে দলটি আজীবন নিষিদ্ধ থাকবে। বিএনপি খুব ভালো করেই সেই বাস্তবতাটা অনুধাবন করতে পেরেছে। তাই হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলমরা যতই হতাশা প্রকাশ করুক না কেন, যতই বলুক, সেই পুরনো রাজনীতি নির্জলা বাস্তবতা হলো রাজনীতি তার নিজস্ব গতিতেই চলে। আবেগ আর অভ্যুত্থানের স্লোগান দিয়ে হয়তো ফ্যাসিবাদের পতন ঘটানো যায়, কিন্তু রাষ্ট্র চালাতে গেলে প্রয়োজন হয় হিসেবই চালের। আর সেই হিসেবের খাতাতেই জামায়াতকে ঠেকাতে এবং নিজেদের রাজনৈতিক জমি নিরঙ্কুশ রাখতে আওয়ামী লীগের সাথে বিএনপির এই ভাই ভাই সমঝোতা এখন আর কোনো গোপন বিষয় নয়, বরং দিনের আলোর মতোই স্পষ্ট এক রাজনৈতিক বাস্তবতা। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সালামু আলাইকুম। দীর্ঘ একটা সময় পরে ৫ই আগস্ট আসলে বঙ্গভবনে কি ঘটেছিল এই সম্পর্কে স্পষ্ট একটা ব্যাখ্যা এসেছে। আর এই ব্যাখ্যাটা এসেছে খুবই অথেন্টিক একজন পার্সন থেকে, যিনি এখন পর্যন্ত রাষ্ট্রপতির পদে দায়িত্ব পালন করছেন, অর্থাৎ মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে। তো ৫ই আগস্টের এই সরকারের আগে, মানে বর্তমান বিএনপি সরকারের আগ পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি আসলে গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি, কারণ ভয় পাচ্ছিলেন তাকে মবের শিকার হতে হবে। তো চলুন ৫ই আগস্ট আসলে কি ঘটেছিল। ভিডিওটি একটু লম্বা হবে, বাট মনোযোগ দিয়ে শুনবেন। ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে যে জনবিস্ফোরণের রূপ নিয়েছিল, সেদিন আসলে কেউই আজ করতে পারেনি যে কি ঘটতে চলছে। রাষ্ট্রপতি বলছেন, যখন বিক্ষোভকারীরা গণভবন অভিমুখে, তখন আমাকে জানানো হলো যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন। ঘড়ির কাঁটায় সময় তখন ১২টা। আমাকে জানানো হলো যে তিনি প্রস্তুতি নিচ্ছেন বঙ্গভবনে আসার জন্য। এর আগে আমরা আচই করতে পারিনি যে আসলে কি ঘটতে যাচ্ছে। অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আসলে ওই দিনের বা ৪ই আগস্ট ৩ই আগস্ট আওয়ামী লীগের যে বেশ কয়েকটি মিটিং হয়েছিল, বা এখানে অনেক ঘটনা ঘটতে যাচ্ছে, বা সরকারের পতন হবে, বেশ কয়েক দফা বিভিন্ন দপ্তরের সাথে মিটিং হয়েছিল, তিনি এগুলো সম্পর্কে খুব বেশি জানতেন না। তার বক্তব্য হচ্ছে এটা, তিনি বলছেন যে উনি যখন এখানে আসবেন বলেছেন এবং হেলিকপ্টার রেডি, তখন আমরা ঘটনার ভয়াবহতা সম্পর্কে ধারণা করতে পারি। এখানে যারা সিকিউরিটি ছিল সবাই পজিশন নিয়ে নিল, অর্থাৎ বঙ্গভবনের নিরাপত্তা দায়িত্বে থাকা বিভিন্ন যে ফোর্সরা আছে তারা প্রস্তুতি নিল অন পজিশন। দুপুর 12:30টার দিকে আবার আমাকে ফোন আসলো, আমার কাছে জানানো হলো তিনি এখানে আসছেন না। যখন জেনেছি তখন আমরাও সতর্ক ছিলাম, বিভিন্ন মারফত কিছুটা খবরও পাচ্ছিলাম। এর কিছুক্ষণ পরই আমি শুনতে পেলাম যে উনি দেশ ছেড়েছেন। একসময় জানতে পারলাম উনি অলরেডি দেশের বাইরে চলে গেছেন। সব মিলিয়ে
30 থেকে 40 মিনিটের মধ্যে সামগ্রিক ঘটনা প্রবাহের খুব দ্রুত পরিবর্তন দেখতে পাচ্ছিলাম। অর্থাৎ আমরা যখন শুনেছি শেখ হাসিনা পালিয়েছেন, এর অনেক আগেই তিনি আসলে চলে গেছেন, ইভেন ভারতে পৌঁছে গেছেন। রাষ্ট্রপতি বলছেন, সেদিন বিকাল 3টার দিকে প্রথম সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমাকে টেলিফোনে সব ঘটনা বিস্তারিত অবহিত করেন। সশস্ত্র বিভাগ থেকে আমার কাছে ফোন আসে। পরে জানানো হলো, ওয়াকার সাহেব সাংবাদিকদের সামনে আপনার ব্রিফিং করবেন এবং সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে একটা ব্রিফ দিবেন। তো তিনি ব্রিফিং করলেন, আমরা টেলিভিশনে দেখলাম। উনি বললেন প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন। তো দেশবাসী আশ্বস্ত হলো যে তিনি অলরেডি দেশান্তরী হয়েছেন। তারপর আমাকে সেনাপ্রধান ফোন করে জানালেন যে তারা আসছেন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং 3 বাহিনীর যে প্রধান 3 জনই বঙ্গভবনে এলেন এবং আমার সাথে সকল বিষয় নিয়ে আলোচনা করলেন। তখন আমি প্রায় কিংকর্তব্য বিমূঢ় অবস্থা, কি করা যায়, কিভাবে কি হবে, এসব নিয়ে আমরা আলোচনা করলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা। তো সিদ্ধান্ত হলো সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ডাকা হবে। এই কাজে সেনাবাহিনীর টিম নিযুক্ত ছিল। তারপর ওনারা চলে গেলেন। সেনা সদরে দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একত্র করা হলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যেও কেউ কেউ ছিল। তখন যাদের পাওয়া গেছে তাদেরকে নিয়েই আবার তারা বঙ্গভবনে আসেন। আমি বৈঠক বসি তাদের সাথে। ওই বৈঠকে দেশের শান্তি এবং স্থিতিশীলতার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়েছি। কিভাবে কোন ধরনের সিদ্ধান্ত নিলে মানুষ স্বস্তি পাবে, দীর্ঘ আলোচনা হয়। আমার সভাপতিত্বে সভাটা হয়। সেনাপ্রধান সঞ্চালনা করলেন, পুরো পরিস্থিতির ব্যাখ্যা দিলেন। সেই বৈঠকে বেশ কয়েকটি প্রস্তাব আসে। মূল 3টি প্রস্তাব উত্থাপন করা হয়। প্রথম হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, দ্বিতীয় সর্বদলীয় বা জাতীয় সরকার এবং অন্তর্বর্তী সরকার। যে নামেই ডাকা হোক না কেন, লক্ষ্য উদ্দেশ্য থাকবে অভিন্ন। তো তত্ত্বাবধায়ক শুনলে 111-এর মতন শোনাবে। আবার সর্বদলীয় হলে এই সরকার দীর্ঘমেয়াদী হতে পারে। সেজন্য ফাইনালি নানান দিক বিবেচনায় অন্তর্বর্তী সরকারের ইস্যুটা সামনে আসলো। এই সিদ্ধান্ত হলো, আর আমার উপর দায়িত্ব পড়লো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জাতিকে আশ্বস্ত করা। তো তারা নিজেদের মধ্যে আলোচনা করে সব ঠিক করলেন। আর তারা নিজেদের মধ্যে আলোচনা করে সব ঠিক করবেন যে সরকারের গঠন প্রণালীটা। এই সিদ্ধান্তটা হওয়ার পর প্রফেসর আসিফ নজরুল সাংবাদিকদের কাছে পরিস্থিতি বিবৃতি তুলে ধরেন। আমাকে ভাষণ দিতে বলা হলো রাত 11টায়। আর অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া তাদের হাতে ছেড়ে দেওয়া হলো। সেনাবাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ আলাপ করে একটা কোনো কিছু করবেন। সেনাবাহিনী থাকবে, সহায়তা করবে সরকারকে। এমনকি এই অন্তর্বর্তী সরকার থাকার সময় তাকে প্রেস ব্রিফিং দিতে দেওয়া হতো না। প্রেস সচিব যিনি ছিলেন সাবেক শফিক, তিনি নানান ধরনের প্রভাব বিস্তার করতেন। একে একে নানান বিস্ফোরক মন্তব্য কিন্তু এখন রাষ্ট্রপতি জানাচ্ছেন। কতটুকু সত্য মিথ্যা তিনি ভালো জানেন। তবে 5ই আগস্ট নিয়ে মানুষের মধ্যে যেই নানান চিন্তা ভাবনা ছিল, সেটার একটা সামান্য হয়তো নজির বা বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা ছিল। ভালো থাকুন।